পরিবর্তন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার, কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে। ভারতের কাছে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্তেরও আহ্বান জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল, 16 বছর আমরা এগুলো দেখি নাই। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, বিএসএফ এর কারা সদস্য ছিল এবং তাদেরকে ভারত সরকার বিচারের আওতায় আনতে হবে, এই না হলে বাপের বেটা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে, কারণ বর্তমান সময়ে ভারত বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে। এই জন্য ডক্টর ইউনূস ভারত সরকার মোদিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। শেখ হাসিনার মতন ডক্টর ইউনূস আর চুপ থাকবে না, ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। যদি ভারত আমাদের বাংলাদেশের উপর আগের মতন ব্যবহার করে তাহলে ভারতকে কঠিন বিপদে পড়তে হবে, ডক্টর ইউনূস এমনটাই জানিয়েছেন। অপরদিকে ভিপি নুরুল হক নুরও ডক্টর ইউনূসের সঙ্গে সমর্থন করেছেন। ভারতকে আর ছেড়ে দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ভারতকে কঠিন জবাবদিহিতার আওতায় আনতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি কি সম্পর্কে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হলে হবে না, কল করেন ভারতের হাই কমিশনারকে প্রণয় ভার্মাকে যে আমাদের এখানে এসে হাসি টাসি দিয়ে তো ভালোই চাটা খেয়ে যাচ্ছ, কাজটা অর্ধেক ফালাইয়া তোমার দেশের কন্ট্রাক্টর ভেগে গেছে, এর মাঝখানে নতুন একটা সরকার বসতেই পারলো না, তোমরা 13 বছরের ছোট্ট একটা শিশু, তাও হিন্দু মেয়েটারই গুলি করলা, লাশটা নিয়ে গেলা, 45 ঘন্টা পরে এই দেহটা ফেরত দিলা। তবে এর আগে এত বড় শক্ত রিয়াকশন বাংলাদেশ আর যায় নাই, যতটুকু দিছে আমার মন ভরে নাই, আমার মনে হচ্ছে আরেকটু দরকার ছিল আরও শক্ত ভাষায়, তারপরেও কিন্তু দিছে। ইভেন আজকে ভারতের একটা ইস্যুতে লং মার্চ হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের, চারদিক থেকে এই মুহূর্তে ভারত বসতে শিখছে যে বাঙালি জাতি হিসাবে সিনাটা টান টান করে দাঁড়াইতে শিখা গেছে। অপরদিকে আমাদের বিজিবি ঘটাইছে আরেক ঘটনা, 45টা মহিষ ধরে লইয়া আইছে, মানে আমাদের সীমান্তে ঢুকে গেছিল। হ্যাঁ, 45 জন এরকম আছে ভারতীয় চোরা কারবারি, তাদেরকে ধরে আনবেন। আমরা খুশি ভাষণ দেখি। মূল ঘটনা কি, গত 2 দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নামক একজন কিশোরী নিহত হয়েছিল, আর এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশ। সেই সঙ্গে ভারতের কাছে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্তেরও আহ্বান জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবারের মতন এমন ঘটনা ঘটল, তো 16 বছরে আমরা এগুলো দেখি নাই। আমরা দেখছি আমাদের সাবেক অথর্ব 2-1 জন মন্ত্রী ছিল, বলতো কি ওই আমরা যাবো কেন চুরি করতে, তো সেই ক্ষেত্রে ভারত এটা মানে ম্যা টাইপের আওয়াজ দিত, বাট এই আওয়াজটাই প্রথমবার আসলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালদিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতের হাই কমিশনে প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ সরকার, যেখানে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে, সীমান্তে হত্যার এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথভাবে ভারত বাংলাদেশ গাইডলাইন 1975-এর বিধানকে স্পষ্ট লঙ্ঘন করেছে। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্তে হত্যাকাণ্ডের তদন্ত করতে, যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, বিএসএফ এর কারা সদস্য ছিল এবং তাদেরকে ভারত সরকার বিচারের আওতায় আনতে হবে, এই না হইলে বাপের বেটা। ভাষাগুলো দেখছেন, চামচামি করা যাবে না। ভারতের সাথে জনগণের সাথে আমাদের সাম্য থাকবে, মৈত্রী থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু সীমান্ত হত্যা ইস্যুতে বরাবরই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। ভাই এগুলো করে কারা? যারা ভারত থেকে আমাদের দেখেন এই গরু চোরা কারবারি, অথবা আপনি ধরেন এই যে চিনি টিনি, আপনার দেশের গরিব মানুষ, আমার দেশের গরিব মানুষ, আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশ করলে গ্রেপ্তার করেন, গুলি করার তো আইন নাই। ভারতের সাথে আমাদের 1975-এর যে সীমান্ত চুক্তি, সেইখানেও এটা লঙ্ঘন হচ্ছে যে আপনি গ্রেপ্তার করতে পারবেন, হাঁটু নিচে গুলি করতে পারবেন। 13 বছরের একটা মেয়ে, সে আপনার দেশের জন্য কি এমন থ্রেট হয়ে গেছিল, আমার দেশের সীমান্তের ভিতরে তারা আপনি গুলি করে দিলেন। আরো কঠিনভাবে এদেরকে ডাকায় আইনা মুসলেকা নেওয়া দরকার, যে ইয়েস ভবিষ্যতে এমন কোনো ধরনের সীমান্তে ঘটনা ঘটবে না। পাশাপাশি আপনার আমরা যদি দেখি যে যাই হোক, আমার মনে হয় যে আরেকটু শক্তভাবে ভূমিকা নিতে হবে। ইভেন যদি নেক্সট টাইম ভারত কোনো ধরনের এরকম ঘটনা ঘটায়, তাহলে আমাদের বিজিবি অন অ্যাকশন যাওয়া উচিত।
আসছে ভিতরে ফালাই দিতে হবে, সোজা হিসাব। আমরা চাই না কোনো সাধারণ নিরীহ মানুষের প্রাণের উপর আমার দেশের বিজিবি হামলা চালাক, কিন্তু যদি জবাবটা আসলে তারা বুলেট টু বুলেটে চায়, দেন উই শুড ডু ইট। বাট এটাকে কূটনৈতিকভাবে শক্তভাবে মোকাবেলা করতে হবে। ভারত যদি নিষেধাজ্ঞা দেয়, আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে। পীড়িত করার বহুত রাষ্ট্র আছে, বহুত দেশ আছে। ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র, আপনারা সুপার পাওয়ার হতে চান, সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত। আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে। বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে, তারা এই দেশের নাগরিক। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক, একটা আন্তরিক সম্পর্ক। সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই। কিছুদিন আগে যে নরেন্দ্র মোদী টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে, বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে। তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কথা বলার? বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয় দেখবে এই দেশের সরকার, তাদের বিষয় দেখবে এই দেশের জনগণ। বরঞ্চ তোমরা এই মাইনরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে অস্থিতিশীল সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ। একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে আবার দেখেছেন শেখ হাসিনারকে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল, সেটাও কিন্তু ভারতের মধ্যস্থতায়। আমাদের পরিষ্কার কথা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এনডিটিভিতে বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয়, সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না। তোমরা যদি আমাদের দিকে ইট মারো, পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে। পরিষ্কার কথা, আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে, নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই, এবং সেই আচরণ হতে হবে সম্মানজনকভাবে, সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে। সেটি যদি ভারত চায়, আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে। আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে, এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারতের প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার। বিকজ এটা একটা বিপ্লবী সরকার, একটা আপনার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে। কাজেই ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাপ্রোচ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাইনি। বরঞ্চ দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে, ভারতীয় মিডিয়াগুলোতে এখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে এই ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালিয়েছে। ইভেন ভারতের মিডিয়াগুলো এখনও নানানভাবে বিতর্কিত করে যাচ্ছে। এবং আপনি যেটা বলছেন আমাদের এই 6 ছাত্রনেতা যারা আলোচিত ছাত্রনেতা, ইয়েস, এখানে আমাদের যে আক্তার ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিল, আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ বুয়েটের ছাত্র যে পানি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন, কথা বলেছেন, সে সহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে। এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাঁধন যদি ভিসা না পায়, তাহলে তো আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না। আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয়, আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে। পীড়িত করার বহুত রাষ্ট্র আছে, বহুত দেশ আছে। তবে রাষ্ট্র হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক, সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক। এবং বিশেষ করে একটা বিষয় এটা বলতেই হবে যে ভারতের জনগণের যদি দেখেন, শাসকদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এক ধরনের, জনগণের দৃষ্টিভঙ্গি অন্যরকম। বাংলাদেশের এবং ভারতের জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ এই অঞ্চলের মানুষের আপনার আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল, সেটা কিন্তু অসাধারণ। এবং এই যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে, হামলা চলেছে, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যদি নিরাপত্তাহীনতায় সীমান্তে এসে ঠকঠক করে, আমাদের দরজা তাদের জন্য খোলা আছে। যেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তানাবুদ করার জন্য আবার দেখেছেন ওইখানে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে সরকারের, ভারতের ক্ষমতাসীন সরকারের যে নীতি, সেটা আসলে আমি মনে করি বন্ধুসুলভ নীতি নয়। সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধুসুলভ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, পালস উপলব্ধি করার আহ্বান জানাবো। এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ যেইভাবে আন্তরিকভাবে একে অপরের সাথে কানেক্টেড, আন্তরিকভাবে ফিল করে, সেই ধরনের একটা রাষ্ট্রীয় পলিসিও ভারতকে গ্রহণ করার আহ্বান জানাবো। ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হোক, সুপার পাওয়ার হোক, আমরা সেটা চাই, কিন্তু বাংলাদেশকে দাবিয়ে রেখে, বাংলাদেশের ক্ষতি করে বা বাংলাদেশকে একটা তারা নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করে সেইটা যদি তারা ভেবে থাকে, সেটা কখনোই
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস ভারতকে কেন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরও ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ভারত সাবধান, এতদিন বাংলাদেশের উপর তোমরা যেভাবে সিদ্ধান্ত জানিয়েছো এখন আর হবে না, এখন ডক্টর ইউনূস তোমাদেরকে উচিত জবাব দিবে। যাই হোক, ডক্টর ইউনূস ভারতকে কেন কঠিন হুঁশিয়ারি দিলেন, জবাবদিহিতার আওতায় কেন আনতে চাইলেন, আপনারাই জানতে পারলেন ভিডিওটি দেখে। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।